জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে জামায়াতে ইসলামী সহ ৮ ইসলামী দলের পদযাত্রা আজ বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে রাজধানীর পল্টনে সমবেত হয়ে এই পদযাত্রা শুরু হবে। জামায়াতের সঙ্গে অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জামাতে নিজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দর্শক এই মুহূর্তে পল্টন এলাকায় আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, ৫ দফা দাবিতে পদযাত্রার প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর মতিঝিল এলাকায়। আপনি জানেন যে প্রধান উপদেষ্টাকে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে স্মারকলিপি দেবেন জামায়াতে ইসলামী সহ সমান ৮টি রাজনৈতিক দল। তারা কিন্তু অভিন্ন কর্মসূচি পালন করছে। জামায়াতে ইসলামী সহ যে ৮টি রাজনৈতিক দল রয়েছে নভেম্বরের মধ্যেই তাদের গণভোট দিতে হবে এবং জুলাই সনদ আইনি ভিত্তি নিষেধ করতে চলতি মাসে গণভোট আয়োজন করতে হবে। সংশোধিত আরপিও বহাল রাখতে হবে। একই সাথে পিআর পদ্ধতি নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিষেধ করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোষরদের বিচার নিশ্চিত করতে হবে, এমনটি তারা দাবি জানিয়েছেন। এছাড়া ৫ দফা দাবি আদায় আন্দোলনের অংশ হিসেবে আজকে ৮টি দল বিভিন্ন স্থান থেকে পুরানা পল্টন মোড়ে জড়ো হবেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পরে ৮টি দল একসাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যাবেন। এদিকে তারা যে জানিয়েছেন যে চলতি মাসের মধ্যেই তাদেরকে গণভোট দিতে হবে। যে কোনো উপায় গণভোট ছাড়া গণভোট যদি দেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। এদিকে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আরপিও সংশোধন হয়েছে, সেই আরপিও কিন্তু বহাল রাখার কথা বলছে ইসলামী আন্দোলন, জামাত সহ 8টি রাজনৈতিক দল। এদিকে অন্যদিকে কিন্তু বিএনপি বলছে যে আরপিও সংশোধন করেছে সেটা তারা মানছে না। এখন তারা আপত্তি জানিয়েছেন, এজন্য তারা প্রধান নির্বাচন কমিশনকে তারা লিখিত জমা দিবেন এবং এর মাধ্যমে এই আরপিও যে সংশোধন হয়েছে এই আরপিও সংশোধনের মাধ্যমে কিন্তু জোটভুক্ত নির্বাচন করলেও বিভিন্ন দল তাদের নিজস্ব দলে কিন্তু নির্বাচন করতে হবে। এটা পূর্বে ছিল না। এই আরপিও সংশোধনের মাধ্যমে কিন্তু এটা একসাথে একই প্রতীকে তারা নির্বাচন করতে পারছেন না। এছাড়া এই জন্য বিএনপি যে জোট করছে তারা চাচ্ছে যে জোটের মাধ্যমে তাদের একই প্রতীকে যাতে নির্বাচন হতে পারে, এই জন্য তারা প্রধান নির্বাচন কমিশনকে লিখিত আবেদন জানাবেন। এইদিকে তারা পল্টন মোড়ে যে জড়ো হবেন ওখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা স্মারকলিপি নিয়ে যাবেন। ওখানে তারা মূলত স্মারকলিপি দিবেন এবং তাদের দাবি দেওয়া তুলে ধরবেন। এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মতিঝিল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। আমরা এই মুহূর্তে যাচ্ছি কাকরাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা কাকরাইলে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, পদযাত্রা কর্মসূচি ঘিরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার আশপাশে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। শাইলি, আজকে 8 দল একটি স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টা বরাবর। যমুনায় আসার কথা আমরা যেটিকে জানতে পেরেছি এবং যমুনাতেই তারা স্মারকলিপি দেবেন এটি আমরা জানতে পেরেছি। এবং সেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যমুনার অভিমুখে যে রাস্তাগুলো আছে সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের থেকে মানে বিশেষ করে স্বাভাবিক যে দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকে তার থেকে কিছুটা বেশি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি। এবং আমি আছি কাকরাইল মসজিদের সামনের রাস্তাটিতে। এখান থেকে কিন্তু যমুনা অভিমুখে রোকারেটি রোড রাস্তা রয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশ সদস্য সহ এপিবিএন যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সচেষ্ট অবস্থানে রয়েছেন এবং যেটি বলছি স্বাভাবিকের তুলনায় একটু বেশি এই পুলিশ এবং এপিবিএন সদস্যদের আমরা দেখেছি এবং তাদেরকে সচেষ্ট থাকতেও দেখেছি। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন, তারা এসে কিন্তু এখানে একটু কথা বলেছেন যারা পুলিশ সদস্য রয়েছেন বা এপিবিএন সদস্য রয়েছেন তাদের নিরাপত্তাজনিত কারণ বিষয় নিয়েই হয়তো কথা বলেছেন। তবে যে 8টি দল এই স্মারকলিপি দেবে সেই দলগুলো আসলে নেতাকর্মীরা তো আর এখানে এসে দেবে না সেটি মনে হচ্ছে না। সে কারণে নিরাপত্তাজনিত ওইভাবে কোনো
খারাপ অবস্থা হবে সেটি কিন্তু আশঙ্কা করা যায় না এবং সেটি বলাও হচ্ছে। যারা এই 8টি দলের নেতাকর্মী রয়েছেন তারাই আসলে এই যমুনায় এসে হয়তো স্মারকলিপি প্রদান করবেন প্রধান উপদেষ্টা বরাবর। যে দাবিগুলো তারা করছেন 5টি দাবি তারা মোটা দাগে এই 5টি দাবির দাবিতে কিন্তু যুগপৎ আন্দোলন তারা করে যাচ্ছেন এবং সেই দাবির মুখেই কিন্তু আসলে আরেকটি কর্মসূচি গত সোমবার কিন্তু ঘোষণা করেনি 8টি দল খিলাফত মজলিসের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে বৈঠকের পর, এবং সেখানে যে তাদের দাবিগুলো এবং প্রথম যে দাবিটি সেটি হলো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটি জারি করতে সরকার যেন জারি করে দ্রুত সময়ে, সেটি কিন্তু তারা চেয়েছেন। এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটা গণভোট, যেটি গণভোট নিয়ে জানেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি যে প্রক্রিয়া নিয়ে সেটি কবে হতে পারে সময় নিয়ে কিন্তু আসলে একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভক্তি সৃষ্টি হয়েছে এবং কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে যে নির্বাচনের আগেই গণভোটটি হোক এবং সেটি আলাদাভাবে হোক। সেই দাবিতে কিন্তু এই 8টি দল তারা বলছেন যে পৃথকভাবে এই গণভোটটা যেন নির্বাচনের দিন না হয়ে পৃথকভাবে গণভোটটা আয়োজন করা হয় এবং নির্বাচনের আগেই যেন গণভোটটি হয়ে যায়, সেটি কিন্তু দাবি তারা করছেন। পাশাপাশি আরপিও সংশোধন নিয়ে কিন্তু তাদের একটি দাবি ছিল যে আরপিও সংশোধন যেন না করা হয়, সেই দাবিটিও তাদের রয়েছে। পিআর পদ্ধতি রয়েছে, এইরকম 5টি দাবিতে কিন্তু তারা আজকে স্মারকলিপি প্রদান করবেন যেন এই দাবিগুলো তারা মানা হয়। তারা বলেছেন সোমবারের যে মিটিংটি করে তারা বলেছিলেন যে এই দাবিগুলো যদি মানা হয় 11ই নভেম্বর তারা ঢাকায় বিক্ষোভ সমাবেশের কিন্তু তারা ডাক দিয়েছে। তো যে স্মারকলিপিটি নিয়ে আসবেন তারা, স্মারকলিপি আছে যমুনার সামনে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত দলগুলো বিভিন্ন রাজধানীর বিভিন্ন স্থানে এখনও জড়ো হচ্ছেন তাদের নেতাকর্মীরা, তারপর সেখান থেকে পল্টন মোড়ে আসবেন এবং পল্টন মোড়ে আসার পর সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে। সংক্ষিপ্ত সমাবেশের পরেই তারা এই যমুনা অভিমুখে এসে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে, যেটি বলেছি 5 দফা যে দাবি তাদের, সেই দাবিটি যেন পূরণ হয় সেই কারণে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ, জানাচ্ছিলেন জামাত ইসলামী সহ 8 ইসলামী দলের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। চট্টগ্রামে দলীয় কোন্দল ও বুলেটের রাজনীতি থেকে দূরে থাকতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি বলেন, অস্ত্রের রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠ। আগামী ভোট হবে মাফিয়া ও বুলেটের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে এখন ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু যারা এই সংস্কৃতি তৈরি করেছে তাদের বিচার হবে। বিএনপি মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী বাংলাদেশ গড়তে চাইলে এনসিপি তাদের দলে স্বাগত জানাবে। আমরা শুনছি ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ভরে ফেলা হবে, ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ছিনতাই করে ফেলা হবে। কিন্তু আমরা বলতে চাই, একজন হাসনাত আব্দুল্লাহ, আমরা যদি রাস্তায় দাঁড়ায় থাকি আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমরা ব্যালটের জয় আপনি থামাইতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল, আজকে চিটাগংয়ে বুলেট শক্তিশালী হয়েছে। আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে আমরা তাদের বিচার করব। বিএনপি ক্ষমতায় এলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি এমন একটি অর্থনীতি গড়তে চায় যেখানে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি জানান, বিএনপি শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক রূপ দিতে চায়। একটা অচল অবস্থায় সৃষ্টি করে তারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত চায়, বাধাগ্রস্ত করতে চায়। এগুলো হবে, ধৈর্যহীন হবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত থাকতে হবে, মনোবল কঠিন রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। অনেক ঘটনা ঘটবে, আমরা আমাদের
আমাদের কোর্সে ঠিক থাকতে হবে। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। এদিন শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বুধবারও প্রায় 1.5 ঘণ্টা ধরে শুনানি করেন তিনি। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানে ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকা উচিত হবে না। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতির খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, বায়েজিদে গুলিবিদ্ধ হয়ে নিহত সারওয়ার বাবলাই ছিলেন দুষ্কৃতকারীদের মূল টার্গেট। বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ নন। বুধবার চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে বিকেলে চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বায়েজিদ এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সারওয়ার বাবলা নিহত হন ঘটনাস্থলে। সিএমপি কমিশনার বলেন, হামলার মূল পরিকল্পনাকারীদের কেউ কেউ বর্তমানে জেলে আর কেউ কেউ বিদেশে আছেন। এই ঘটনায় যে মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে নানা রকমের। বাকলিয়া ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্রসহ। এইটা একটা সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ এ পার্টিকুলার টপ ক্রিমিনাল। তো এইখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। একসময় দেশের গ্রামগঞ্জে বাঁশের তৈরি নানা জিনিসপত্রের ব্যাপক ব্যবহার ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্যই আজ হারিয়ে গেছে। তবু গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর এলাকায় এখনও টিকে আছে সেই পুরনো বাঁশ শিল্প। এখানকার বহু পরিবার এখনও জীবিকা নির্বাহ করছে বাঁশের তৈরি মাছের খাড়ি বা ঝাঁকা বানিয়ে। বিস্তারিত জানাচ্ছেন একেএম শিশির। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর এলাকা, চারপাশে ছড়ানো বাঁশের গাদা। কেউ ফালা বানাচ্ছেন, কেউ বা বাঁশে চাষ দিচ্ছেন। এভাবেই দিনভর চলে খাড়ি বা মাছের ঝাঁকা তৈরির কাজ। বহু বছর ধরে এখানকার মানুষ বাঁশের তৈরি এই মাছের খাড়ি বানিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। একটি খাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় 1 দিন। বাঁশ শুকিয়ে ছাল তুলে ফালা কেটে একত্রে বেঁধে রাখতে হয়, আর সব কাজই করতে হয় নিজের হাতে। বর্ষা মৌসুমে মাঠে মাছ ধরার সময় বাড়ে এই খাড়ির চাহিদা। 14 বছর ধরে আমি এই জায়গায় কাজ করি, এটা খুব ভালো চলে। এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ভালো। এই ব্যবসা হলো মোটামুটি 350 টাকা করে, আমাকে 200 টাকা পিস দেয়। আমরা এখানে কাজ করি, কাজ করে বাড়ি টাকা পয়সা দেয়, বাড়ির সংসার চালাই, বউ পোলাপান। কিন্তু প্লাস্টিক ও জালের তৈরি পণ্যের ব্যবহার বাড়ায় এখন বাজার কিছুটা মন্দা। তবু ঐতিহ্য রক্ষা আর জীবিকার তাগিদে কারিগররা ছাড়তে পারছেন না তাদের পূর্বপুরুষদের এই পেশা। গ্রামীণ জীবনের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হলে দরকার সম্মিলিত প্রচেষ্টা আর সহযোগিতা। খাড়ি বানিয়ে আর টাকা নেয়, আমরা টাকা পাই, বিক্রি করি, খামারে পরিবার চালাই। কি করে এরা খাড়ি বানায়, তাকে টাকা দিয়ে আমরা টাকা পাই, নিয়ে সংসার চালাই। আর এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছেন ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে কারিগরদের আবারও সংগঠিত করার পরিকল্পনা রয়েছে। পেশাটা বাংলাদেশের আসলে ঐতিহ্যবাহী একটা পেশা, অনেক শুরু থেকে আমাদের এই খাড়ি তৈরি করা, বিক্রি করা। তো ওনারা যদি কোনো সরকারি সহায়তার চায় বা তাদের দরকার আছে, এরকম যদি সিনারিও তৈরি হয়, তাহলে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের যে সমিতিগুলো আছে, সমবায় সমিতিগুলো থাকে, তাদের মাধ্যমে, সমবায় অফিসের মাধ্যমে যদি তারা কোনো ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করে, তাহলে সেটা আমরা দিতে পারবো। প্রযুক্তি আর আধুনিকতার এই যুগে টিকে আছে এই বাঁশ শিল্প, যেখানে ঘাম আর ভালোবাসায় জড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের গল্প। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। শীতের আগমনের বার্তা পেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুরু হয় খেজুর রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ জেলায়ও চলছে সেই প্রস্তুতি। গাছের এখন ব্যস্ত সময় পার করছেন শীতের অপেক্ষায়। প্রতিনিধি সারওয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুরের গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি পুরোদমে চলছে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
প্রথমে ধারালো দা দিয়ে খেজুরের গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা, তারপর আবারও চাচ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সবশেষ বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো। খেজুর গাছ একটা ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কাজ, তো আস্তে আস্তে এই পেশার মানুষ কমে যাচ্ছে, যার কারণে খেজুর গাছ এখন আর কেউ লাগাচ্ছে না। খেজুর গাছ অধিকাংশ ক্ষেত্রে মারা পড়ে যাচ্ছে। তবে এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে, ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গিয়ে সারাদিন গাছ কেটে ওই সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছি তৈরিতে তারা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। এতে কিছুটা হলেও রস সংগ্রহে ফিরে আসছে আগ্রহ। গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 1,49,353টি খেজুর গাছ রয়েছে। জুবার রহমান, মাই টিভি নিউজ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন বেকার এক যুবক। মাত্র 70,000 টাকা খরচ করে 4 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার এই সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই পেঁপে চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এদিকে পেঁপে চাষে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। উল্লাপাড়ার রশিদপুর গ্রামের শিক্ষিত যুবক আব্দুল মতিন সরকারি চাকরি না পেয়ে জীবিকা নির্বাহ করতেন টিউশনি করে। গত বছর ফুলকপি চাষ করে লোকসানের মুখে পড়েন, কিন্তু হতাশ না হয়ে এবছর পরিকল্পিতভাবে 1.5 বিঘা জমি লিজ নিয়ে ইন্ডিয়ান জাতের শাহী ও কাশ্মীরি পেঁপে আবাদ শুরু করেন। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় বাগানে ফলন এসছে ভালো। মাত্র 70,000 টাকা খরচ করে 4 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। লাভের পরিমাণটা ভালো পাবো, তো সেই আশাতে আমি আগামী বছরে 5 থেকে 7 বিঘা করার প্ল্যান করেছি আর কি। ছত্রাকনাশক, মাকড়নাশক এগুলা যদি প্রয়োগ করা হয় গাছগুলো ভালো থাকে। এদিকে ধানের চেয়ে পেঁপের আবাদ লাভজনক হয় আশপাশের অনেক কৃষক আগ্রহী হয়ে উঠেছে। পেঁপে চাষ করেছেন এবং ফলনও হয়েছে মাশাআল্লাহ। আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী অনেকেই ওনাকে দেখে উদ্যোগ গ্রহণ করছে, পেঁপে চাষ করবো ইনশাল্লাহ। খুব খরচ কম হয়েছে, আমরা আগামী দিনেই আমাদের হরম। অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ বলে জানালেন 2 কৃষি কর্মকর্তা। মতিন সহ আমার এই ব্লকে 25 জন কৃষক 3 হেক্টর জমি পেঁপে চাষ করেছে। সার্বিক আমার যে পরামর্শ অনুযায়ী চাষ করেছে, কীটনাশক, বালাইনাশক এবং সার ব্যবস্থাপনা। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে মূলত কারিগরি পরামর্শটাই আমরা দিয়ে থাকি। রেগুলার তাদের যোগাযোগ রাখা এবং পরামর্শ দেওয়া। ফল বাগান রিলেটেড কোনো প্রকল্প কিংবা অন্য কোনো প্রদর্শনী থাকলে আমরা কৃষকদেরকে দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। সবজি চাষ বাড়াতে সকল ধরনের সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে থাকবে স্থানীয় কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড 50,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মেলান্দহ উপজেলার রান্ধনীকাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা আক্তার চৈতি 2022 সালের 9 ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আসামিরা চৈতিকে রাস্তা থেকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে। পরে পুলিশ আসামি হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতিকে উদ্ধার করে। এই ঘটনা 2 দিন পর 11 ফেব্রুয়ারি চৈতির বাবা হাবিবুর রহমান 4 জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। ফেনী শহরের বিরিঞ্জ এলাকার গভীর রাতে বসতঘরে আগুন দিয়ে 2 ভাইকে পুড়িয়ে
হত্যার মামলায় রহস্য অবশেষে ২ বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ। গতকাল ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি জানান ২০২৩ সালে ৫ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ে মাহিদুল ইসলাম, শাহাদাত ও তানজিদুল ইসলাম গোলাপ মারা যান। পুলিশ সুপার আরও জানান ঘটনার পর থেকে এজাহারভুক্ত আসামি কামাল হোসেন জনি বিভিন্ন জেলায় ছদ্মনামে পালিয়েছিলেন। মঙ্গলবার চট্টগ্রাম থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জোড়া খুনের রহস্য উদ্ঘাটন হয়। যে সবাই অন্তত একটা ওসিলায় সবার সাথে দেখাও। নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার হামলায় ২ সাংবাদিক সহ ৩ জন আহত হয়েছে। এ সময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়েছে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ৩ জনকে আটকে বেধড়ক মারধর করেছে। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার ফতুল্লার গিরিধারা বৌবাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, শাহাদাতকে আটক করা হয়েছে। এই ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আশুলিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি ভাটায় ৬ লাখ টাকা আর্থিক জরিমানা এবং এসব ভাটায় প্রস্তুতকৃত ইট, কাঁচা ইট ও চিমনি ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া শিমুলিয়াতে এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তর এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে। এজন্য পরিবেশ অধিদপ্তর যেসব প্রতিষ্ঠানের কারণে বায়ু ও পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এই ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, যারা এদেশের জন্য জনগণের পাশে ছিল, চূড়ান্ত বিবেচনায় তাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশাবাদ, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, দল আগিয়ে জানিয়েছে যারা ত্যাগী, রাজপথে আছে এবং জনগণের পাশে থেকেছে, দল তাদেরই মূল্যায়ন করবে। দেশের বাণিজ্যিক ব্যবস্থা ও অর্থনৈতিক মুক্তির জন্য সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফার ভিত্তিতে কাজ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবির। বুধবার দৌলতপুরের চকমিরপুর ইউনিয়নে বিএনপির আয়োজনে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফার প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুখ শান্তি বিসর্জন দিয়ে রাজপথে ৯ বছর গণতান্ত্রিক আন্দোলন দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় যা যা বলেছে, ক্ষমতায় গেলে অবশ্যই তা বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। বুধবার ঢাকা ১৮ আসনের অন্তর্ভুক্ত রাজধানীর উত্তরায় ৯ নং সেক্টরে সাধারণ খেটে খাওয়া ও দিনমজুর মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার সামগ্রী বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ঢাকার ধামরাইয়ে ধানতারা বাজারে এমপি পদপ্রার্থী সুলতানা আহমেদ নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় থানা বিএনপির সদস্য মোহাম্মদ জামিল হোসেন, সাবেক সহসভাপতি জিয়া পরিষদের ও ধামরাই উপজেলা মোহাম্মদ কোহিনুর আলমের নেতৃত্বে ধানতারা বাজারে প্রতিটি দোকানে লিফলেট বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার দোয়া চায় তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের গাছা থানাধীন কুডিয়া এলাকায় প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ হয়েছে। আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ইদ্রিস খানের সঞ্চালনায় ৩৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরফত হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মমিনুর রহমান মোমেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩১ দফার ভিত্তিতেই উনি রাষ্ট্র কাঠামো মেরামত করে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি হিসেবে দেখতে চায় নারী সমাবেশ হয়েছে। বুধবার সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেসে মাঠে নারী সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রথম মহিলা সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নারীরা যোগ দেন। সমাবেশে উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য জুলাই সনদের বিকল্প নেই, সকলকে সাথে নিয়ে এক্সক্লুসিভ বাংলাদেশ গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট, দিনাজপুর ৫ আসন পুনর্গঠন, জনতার প্রতি এনসিপির প্রতিশ্রুতি নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত গণজামাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশে নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন নেই। নির্বাচনের দিন একটি অতিরিক্ত ব্যালট দিয়ে গণভোট হতে পারে। সকল দলের ঐক্যমত হয়েছে। এই অবস্থায় গণভোট এগোনোর প্রয়োজনীয়তা নেই। নির্বাচন যত দেরি হবে প্রশাসনিক অর্থনৈতিক কাজে বিশৃঙ্খলা থাকবে। রাতে সিলেট নগরীর একটি হোটেলে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিশাল সমাবেশ হয়েছে। শিবগঞ্জ পৌর উপজেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত গোলাগুলির ঘটনায় নিহত শিপন মিয়া ও ইয়াসিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিশা মাজার প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকিল, ইউপি সদস্য দেলওয়ার মেম্বার, মিজান মেম্বার, নোয়াব আলী সর্দার, কবির মেম্বার, আনোয়ারুল মিয়া, খালেদ সেন্টু মেম্বার, নাসির উদ্দিন, জাফর মিয়া, হালিম মেম্বার, মালন মিয়া ও আজিজুল মেম্বার। দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষি 2500 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাকিন। ফরিদপুরের ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্থ্যবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও 12টি গ্রামের 56 জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের হিরালদি গ্রামে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম,
প্রধান শিক্ষক আব্দুল খাত্তাব চোকদার ও জহুরুল হক কললের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিনগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। আজকের এই অনুষ্ঠান কভারেজ করার জন্য উপস্থিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 237 আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এতে বাদ পড়েছে ঢাকা 20 ধামরাই আসন। তবে নাম ঘোষিত না হলেও মাঠ ছাড়েননি মনোনয়নের অন্যতম প্রত্যাশী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা প্রচারে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছেন তিনি। অভি ছাড়াও ঢাকা 20 ধামরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ।